পাকিস্তান সুপার লিগের 10ম আসরের ফাইনাল রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী মিরাজের লাহোর কালান্দার্স। শিরোপা জয় বাংলাদেশের দুই তারকা সাকিব আর রিশাদের কাছে লাহোরের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। রহমান পেয়ারের রিপোর্ট। পাকিস্তান সুপার লিগের গ্র্যান্ড ফিনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর লাহোর কালান্দার্সের মোকাবিলা উত্তাপ ছড়াবে। কে শেষ হাসি হাসবে লাহোরে? লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। সাকিব আল হাসান, রিশাদ হোসেনের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ। লাহোর ফাইনালে অভিজ্ঞ সাকিবের সেরাটা চাইবে। তারকা অলরাউন্ডার ব্যাট করার সুযোগ পেয়েছেন দুই ইনিংসে, একবারও খুলতে পারেননি রানের খাতা। 3 ম্যাচে উইকেট শিকার করেছেন একটা। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের গেম চেঞ্জার। বল হাতে বেশ ভালো করেছেন এই অলরাউন্ডার। 6 ম্যাচে 12টা উইকেট করেছেন শিকার। এখন অভিষেকের অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। ফাইনালেও তাকে বেঞ্চে বসিয়ে রাখতে পারে লাহোর কালান্দার্স। লিগ পর্বে 2 বারের দেখায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে একবার হারিয়েছে লাহোর। ওই ম্যাচে কালান্দার্সের জয়ে বড় অবদান রাখেন রিশাদ হোসেন। 31 রান খরচায় 3 উইকেট শিকার করেন। কোয়েটা লাহোরের আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ব্যাটিংয়ে ফখর জামান লাহোর কালান্দার্সের মেইন ম্যান। 12 ম্যাচে করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ 428 রান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়ার হাতছানি তার সামনে। ফাইনালে 22 রান করলেই টপকে যাবেন সাহিদ জাদা ফারহানকে। 2 দলেই তারার মেলা। কোয়েটার শক্তি সাউদ শাকিল, ফিন অ্যালেন, চান্দিমাল, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির। লাহোর কালান্দার্সে রয়েছেন শাহিন আফ্রিদি, ফখর জামান, সাকিব আল হাসান, রিশাদ হোসেনের মতো তারকারা। জম্পেশ ফাইনালের অপেক্ষায় ফ্যানরা। রহমান পেয়ার, 71। পিএসএল দিয়ে দীর্ঘদিন পর প্রফেশনাল ক্রিকেটে ফিরলেও সাকিব আল হাসান এখনো ব্যাটে বলে সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে তার দল লাহোর কালান্দার্স ঠিকই উঠেছে এবারের আসরের ফাইনালে, আর সেখানে সাকিব হতে পারেন তুরুপে তাস। দলে তিনি অন্যতম গ্লোবাল সুপারস্টার, এমনটা বলছে খোদ লাহোরের ম্যানেজমেন্ট। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ব্যাট হাতে ডাক, বল হাতেও যতটা সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত পিএসএল এ ইমপ্রেসিভ কিছু নেই সাকিব আল হাসানের। তাহলে তিনি দলের সাথে করছেনটা কি? অন্যতম পারফর্মার রিশাদের বাংলা বক্তব্যের উর্দু ডাবিং। বাইরে থেকে দেখে তেমনটা মনে করতেই পারেন। এই যেমন গেল কোয়ালিফায়ার ম্যাচে রিশাদের একাদশে ফেরার ডিক্লারেশন আসার পর কিছু বলতে বলা হলো। বাংলা ভাষায় জানালেন চ্যাম্পিয়ন হতে যা যা করা দরকার তারা সেটাই করবে, আর সাকিব তার অনুবাদ করে দিলেন উর্দুতে সেই আগের মতো। দলের আরেক বাংলাদেশি মেহেদী মিরাজ এখনো সাইড বেঞ্চে, তাই এই নাটকের দৃশ্যে টাইগার অলরাউন্ডারকে দেখা যাচ্ছে না এখনই। তবে এর বাইরের কয়েকটা ছবিতে একটু চোখ বোলানো যাক। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে এখনো আনকোরা রিশাদকে প্রায় পথ দেখান সাকিব, নিজের বড় ভাইয়ের মতোই হয়তো। প্র্যাকটিস নেটে পরামর্শ দিচ্ছেন রিশাদ সহ দলের বাকিদের। ভালো পারফর্ম করায় টাইগার লেগির পিঠ চাপড়ে দিতেও ভুল হচ্ছে না ম্যাচের পর। চিত্রপট আরও পরিষ্কার হবে লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানার বক্তব্যে। সামিন বলছিলেন সাকিবকে তিনি এর আগে দূর থেকে দেখেছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন তিনি অনেক দ্রুত রেগে যান। তবে সাকিব অল্প সময়ে লাহোরের জন্য যা করেছেন সেটার জন্য শাহিন আফ্রিদির দল তার কাছে কৃতজ্ঞ। এখনো লড়াই শেষ হয়ে যায়নি, কারণ ফাইনাল বাকি আছে। অর্থাৎ পিএসএল এর স্কোর কার্ড সাকিবের পক্ষে খুব একটা কথা না বললেও লাহোর ম্যানেজমেন্ট ঠিকই তার কন্ট্রিবিউশন নিয়ে পজিটিভ। সেই সামিন রানা এটাও বলতে ভোলেননি সাকিবের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তার কখনো মনে হয়নি একজন গ্লোবাল সুপারস্টার রয়েছে পাশে, কারণ প্রতিটা মুহূর্তে তিনি ছিলেন ভীষণ বিনয়ী। যারা সাকিবকে চেনেন এত বছর ধরে তাদের কাছে কথাগুলো নতুন, কারণ টাইগার অলরাউন্ডার বরাবরই ছিলেন আগ্রাসী এবং আপোষহীন। জীবন থেকে পাওয়া নানা ঘাত প্রতিঘাতের পর আজ তিনি থিতু হয়েছেন জন্মভূমির বাইরে। যে দেশের জার্সিতে খেলে মাতিয়েছেন বিশ্ব, সেখান থেকে হয়েছেন নির্বাসিত। বারবার ফিরে আসতে চেয়েছেন নিজের ঘরে, তবে জীবন
তাকে ক্ষমা করেনি। একসময় তুমুল ইলেকট্রিসিটিতে ঠাসা ছোট গল্প থেকে আজ ইতিহাস হয়ে যাওয়া সাকিব তাই এখন আগের চেয়ে অনেক পরিণত, ধীর স্থির। আর সামিন রানার মতো নতুন করে ওকে যারা চিনছে তাদের ভাষ্য, মিস্টার 75 বিনয়ী যে দলের জন্যই খেলুক তার জন্যই নিবেদিত প্রাণ এবং প্রফেশনাল একজন নির্ভেজাল ক্রিকেটার। পিএসএল ফাইনালে দেখা হচ্ছে তাহলে। খালিদ জামিল, ৭১। পিএসএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। কালান্দার্সের জার্সিতে ৩ ম্যাচে ২ ডাক মেরে গড়েছেন বিব্রতকর এক রেকর্ড। বনে গেছেন টি-20তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চবার 0 রান করা ব্যাটার। পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। পিএসএল এর কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব রিশাদের দল লাহোর কালান্দার্স। তবে দল ফাইনালে ওঠার খুশির মাঝেই সাকিবকে হয়তো খানিকটা অস্বস্তিও ছুঁয়ে যাবে। ব্যাট হাতে যে রান খরায় ভুগছেন মিস্টার অলরাউন্ডার। সবশেষ ম্যাচেও পান্নি রান উল্টো করেছেন বিব্রতকর এক রেকর্ড। গেল ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে 2 বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেছেন সাকিব। অথচ উল্টো চিত্র ছিল টাইগার ক্রিকেটের নতুন সুপারস্টার রিশাদের পারফরম্যান্সে। ব্যাট হাতে 2 বল খেলে 5 রান করার পাশাপাশি বল হাতে কেড়ে নিয়েছেন স্পটলাইট, ফিরিয়েছেন নিশাম সালমান শাদাবের মতো ইউনাইটেডের ব্যাটারদের। আর এদিকে সাকিব যেন ব্যর্থতার বৃত্তই ভাঙতে পারছেন না। গত 18 মে লাহোরের হয়ে অভিষেকের দিনেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন মিস্টার 75। পিএসএল এ চলতি আসরে 3 ম্যাচে 2 ডাক মেরে এই অলরাউন্ডার গড়েছেন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড। বর্তমানে এই ফরম্যাটে সাকিবের ডাকের সংখ্যা 32। 31 ডাক নিয়ে এই রেকর্ডের আগের মালিক ছিলেন সৌম্য সরকার। ইন্টারন্যাশনাল টি-20 ছাড়লেও পিএসএল এর 2 শূন্য রানের ইনিংসেই সাকিব সৌম্যকে সরিয়ে মুক্তি দিয়েছেন সর্বোচ্চ 0 রানের রেকর্ডের অভিশপ্ত সিংহাসন থেকে। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-20তে সর্বোচ্চ ডাকের তালিকায় সাকিব 8 আর সৌম্য আছেন 9 নম্বরে। 48টি ডাক নিয়ে এ লিস্টে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার সুনীল নারিন। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বোচ্চ ডাকের তালিকায় আছে রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো আর জেসন রয়ের মতো বড় বড় সব নাম। রায়হান আহমেদ, ৭১। দিন দিন আরও পরিপক্ক হচ্ছেন রিশাদ হোসেন। নিজের প্রথম বিদেশি লিগে দলকে তুলেছেন ফাইনালে। ঠিক সময়ে দলকে দিচ্ছেন পারফেক্ট ব্রেক থ্রু। ভক্তদের আশা শুধুমাত্র পিএসএল নয়, আইপিএলও দেখা যাবে এই লিগকে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। পিএসএল রিশাদ হোসেনের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এলিমিনেটর 2তে ইসলামাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দলকে নিয়ে গেছেন ফাইনালে। রিশাদের পারফরমেন্স মূল্যায়ন করলে তাকে কেমন মার্কস দেয়া যায়? A+ না পেলেও অন্তত A গ্রেড তো অবশ্যই ডিজার্ভ করেন এই লেগই। পিএসএল এ লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন 6 ম্যাচ, উইকেট নিয়েছেন 12টি, ওভার প্রতি রান খরচ করেছেন 9.10। একটু কি বেশি মনে হচ্ছে? কিন্তু লেগ স্পিনাররা তো একটু খরুচেই। রান দিলেও ঠিক সময় দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনাররা। সেই বিবেচনায় রিশাদ শতভাগ সফল। গেল ম্যাচটাই ধরা যাক। রিশাদ 3 ওভার বল করে রান দিয়েছেন 34, কিন্তু ইসলামাবাদের ক্রুশাল 3টি উইকেট তুলে নিয়েছেন। সালমান আঘা এবং শাদাব খান যখন পিটিয়ে বলের সুতো ছিঁড়ছিলেন তখন তাদের প্যাভিলিয়নে পাঠান। এরপর ঝড় শুরু করার আগেই নিশামকে থামিয়ে দিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন রিশাদ হোসেন। এই 3 ব্যাটারের একজন বা দুজন যদি টিকে যেতেন তবে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। তাই তো রিশাদকে ম্যাচের হিরো মানা হচ্ছে। রশিদ খানকে বর্তমানে ধরা হয় সেরা লেগ স্পিনারদের একজন। নিয়মিত খেলেন আইপিএলে গুজরাটের হয়ে চলতি সিজনে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 8 উইকেট পেয়েছেন রশিদ খান, যেখানে পিএসএল এ 6 ম্যাচ খেলে 12 উইকেট রিশাদ হোসেনের। রশিদ খান এই 13 ম্যাচে ওভার প্রতি খরচ করেছেন প্রায় 9.5 রান। অন্যদিকে রিশাদ বল করেছেন 9.10 ইকোনমিতে। আইপিএল এর যে পিএসএল খুব একটা যে পিছিয়ে এমনও নয়। এই স্ট্যাটই পরিষ্কার যে দিন দিন আরো পরিপক্ক হচ্ছেন রিশাদ হোসেন। তাই তো আইপিএল এর পরের আসরে রশিদের সাথে রিশাদকেও যদি দেখা যায় তাতে মন্দ কি? মোহাম্মদ আদনান, ৭১। নিউজিল্যান্ডে দলের বিপক্ষে 2 ফরম্যাটে 2টা সেঞ্চুরি। শ্রীলঙ্কা সফরে দলে নুরুল হাসান ডাক পাবেন কি? সোহান বলছেন পারফর্ম করাটা তার কাজ, বাকিটা নির্বাচকদের মর্জি। তবে ডাক আসলে ন্যাশনাল টিমেও করতে চান বাজিমাত। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 4 দিনের সিরিজ 1-0 হেরে যাওয়ায় বাংলাদেশে দলের ক্যাপ্টেন কিছুটা হতাশ। নায়ান বিন জসিমের রিপোর্ট।
আসলে আমার চাওয়া পাওয়া দিয়ে অনেক কিছু হবে না। লাস্ট ওডিআই ম্যাচ খেলেছি, অনেকদিন হয়ে গিয়েছে। ইউএর সাথে হারলে খারাপ লাগবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে ফরম্যাট এবং 4 দিনের ম্যাচ দুটোই আসলে শেষ হয়ে গেছে। বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতলেও 4 দিনের ম্যাচটাতে আসলে 1-0-তে হেরে গেছে, অর্থাৎ শেষ 4 দিনের ম্যাচটা ড্র হয়েছে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে। ওভারঅল আসলে বাংলাদেশ কেমন পারফর্ম করলো, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন তিনি আসলে কতটুকু সন্তুষ্ট দলের পারফরমেন্স নিয়ে সব কিছু নিয়ে কথা বলবো। শুরুতে একটু বলতে চাই, এই টিমের বিপক্ষে লিস্ট এ যেটা ছিল অর্থাৎ যেটা ওয়ানডে ছিল সেখানে আপনি একটা সেঞ্চুরি করেছেন, 4 ডেতেও একটা সেঞ্চুরি করেছেন। নিজের পারফরমেন্স নিয়ে হয়তোবা আপনি সন্তুষ্ট। ওভারঅল যদি বলি বাংলাদেশের এই টিমের যে পারফরমেন্সটা এবার নিউজিল্যান্ডের সঙ্গে কেমন ছিল, আসলে দলটা তো খারাপ ছিল না আসলে প্রতিপক্ষ। অবভিয়াসলি দেখেন, আমি যেটা বললাম ওডিআইতে কিন্তু আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স টিম ছিলাম। 4 ডেতে কিছু চেঞ্জ হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আপকামিং এবং সবাই অনেক দিন ধরেই খেলতেছে। বাট ওডিআইতে আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং যে জিনিসটা বলতে হয় যে হয়তো প্রথম 2টা ম্যাচ জিতেই আমরা নিউজিল্যান্ডের সাথে আপনার 2-0 সিরিজ এগিয়েছিলাম। পরে হয়তো লাস্ট ম্যাচে অনেকগুলো চেঞ্জ করে তারপর আমরা টিম করেছি, যেখান থেকে আমরা হয়তো 2-1 সিরিজটা জিতেছি। বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম কম্বিনেশন এবং ওডিআই টিম পারফরমেন্স আমাদের সবার খুব ভালো ছিল। ইভেনচুয়ালি 4 ডেতে আমাদের অনেক উন্নতির আরও অনেক জায়গা আছে। আসলে ব্যস্ত ছিলেন, খুব বেশি ব্যস্ত ছিলেন এ দলের সঙ্গে। ন্যাশনাল টিমে খেলা দেখার নিশ্চয়ই সুযোগ হয়েছে। বাংলাদেশ ইউএর সঙ্গে সিরিজটা টি20 সিরিজটা হেরে গেছে, একটু আপসেট হয়েছেন কিনা? মানে ইউএর সঙ্গে সিরিজটা সহযোগী দেশ, বাংলাদেশ তো আসলে ঠিক ওই জায়গাটায় নাই নিশ্চয়ই, এই ফরম্যাটে এতটা বাজে অবস্থায় নেই, তারপরে কেন সিরিজ হেরে গেল? ইউএর সাথে হারলে খারাপ লাগবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আমিও হয়তো লাস্ট যেহেতু আমাদের খেলা চলছে তাড়াতাড়ি ঘুমা যাওয়ার কারণে হয়তো খেলা পরে হাইলাইটস দেখেছি, পুরো শেষ করতে পারি না। বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে কষ্ট তো পেয়েছি, উন্নতির জায়গা তো আছে। বাট আমার কাছে মনে হয় যে ধরেন টিমের সাথে থাকলে হয়তো অনেক কিছু বোঝা যায়। বাইরে থেকে যেহেতু আমি বললাম এই টিম নিয়ে অনেক বিজি ছিলাম, আমি আসলে খুব ভালো মতো ফলো করা হয় না। বাট অবভিয়াসলি যেটা বললাম যে ইউএর মতো টিমের সাথে হারলে প্লেয়ার হিসেবে অবভিয়াসলি খারাপ লাগবে। বাট ইনশাল্লাহ মানে পার্ট অফ লাইফ। আমার কাছে মনে হয় যে এখান থেকে যেহেতু আবার পাকিস্তান সিরিজ আছে, যদি আমরা এখানে ভালো কিছু করতে পারি হয়তো বা ভালো ক্রিকেট দেখা যাবে। অবশ্যই সেই প্রত্যাশাটা অবশ্যই আমরা করতেই পারি। নুরুল হাসান সোহানের সময়টা মাঠে খারাপ যাচ্ছে না, সবশেষ ডিপিএলে 58 অ্যাভারেজে আপনি রান করেছেন। পাশাপাশি এই টিমে যেটা বললাম একটা লিস্টেতে সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে এবং 4 ডেতেও একটা সেঞ্চুরি করেছেন। খুব ভালো সময় যাচ্ছে, সামনে শ্রীলঙ্কা সফর, সেখানে টেস্টও বাংলাদেশ খেলবে, ওডিআইও খেলবে, টি20ও খেলবে। নুরুল হাসান সোহান কি আসলে শেষ পর্যন্ত মানে নিজের ডাকটা প্রত্যাশা করছে কিনা সিলেক্টরদের কাছ থেকে? এটা আসলে দেখেন আমার কল না। আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি লাস্ট ওডিআই ম্যাচ খেলেছি, অনেকদিন হয়ে গিয়েছে। অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা একটা আনন্দের ব্যাপার। যদি অবভিয়াসলি সুযোগ আসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সেটা তো অবশ্যই চেষ্টা করবেন, বাট মাঝে মধ্যে ওই যে নিজেদের সেরা সময় আমরা অনেককে দেখি আসলে যে কলটা আসে না, এটা কখনো আপনাকে কোনো কারণে একটু হতাশ করে কিনা? যেটা বলছিলেন ওয়ানডেতে আপনি ভালো ক্রিকেট খেলেছেন, আপনার 82 খুব সম্ভবত অ্যাভারেজ, তারপরেও কী কারণে নেই আসলে আমরাও অনেক সময় বুঝি না বা সেই ব্যাখ্যাটা আমরা অনেক জায়গা থেকে পাই না। একটু হতাশ করে কিনা আসলে মানে রাইট টাইমে কলটা না আসলে? না দেখেন, এটা মেন টু মেন অনেক কিছু ভ্যারি করে। অবভিয়াসলি পার্ট অফ লাইফ এবং আপনাকে আপস অ্যান্ড ডাউনের ভিতর দিয়ে যেতে হবে। বাট যেটা বললাম আমার কাজটা হচ্ছে মাঠে পারফর্ম করা। অবভিয়াসলি এটার জন্য আলাদা কিছু মানুষ আছে, কলটা তাদের কাছ থেকে আসে। তো আসলে আমার চাওয়া পাওয়া দিয়ে অনেক কিছু হবে না। বাট আমি যেটা করতে পারি হয়তো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারি, এটাই। সোহান, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা আশা করছি আপনি শ্রীলঙ্কা সফরে ডাক পাবেন নিশ্চয়ই। কোনো না কোনোভাবে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো একটা ফরম্যাটে নুরুল হাসান সোহান হয়তোবা দলে ডাক পাবেন। সিলেকশন প্রসেসটা হয়তোবা ঠিকঠাক থাকবে এবং সেখানটায় হয়তোবা আমরা নুরুল হাসান সোহানকে দেখতে পাবো। সাম্প্রতিক পারফরমেন্সটা দুর্দান্ত নুরুল হাসান সোহানের, যেটা বলছিলাম সেটা যদি আসলে চান্স পাওয়ার পর ন্যাশনাল টিমেও ধরে রাখতে পারেন, হয়তোবা বাংলাদেশের যে খারাপ সময় যাচ্ছে সেই খারাপ সময় থেকে উতরানোর জন্য সোহান হয়তোবা একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে পারেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। সিরিজ বাঁচাতে দলের জন্য জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশ এ দলের। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেই কাজটাই শেষ দিনে এসে করতে পারল না টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দিনে ড্র করে নুরুল হাসান সোহানের দল। আগের ম্যাচ হারায়, তাই পরাজয় নিশ্চিত হয় 1-0 ব্যবধানে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা প্রথম ইনিংসে 357 রান করে। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা সংগ্রহ করে 379 রান। ফলে নিউজিল্যান্ডের লিড 22 রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়েছে 8 উইকেট শিকার করেন অফ স্পিনার নাইম হাসান। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 2 উইকেটে 87 রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।